সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। ৮ দলীয় জোট রূপ নিল ১০ দলীয় জোটে। পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের সাথে জোট করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ডাক্তার তাসনিম জারা গতকাল পদত্যাগ করার পর আজ পদত্যাগ করেছেন আরেক নেতা ডাক্তার তাজনুবা জেবিন। এ বিষয়সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মোশতাক হোসেনকে। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো এনসিপি যদিও একটি একেবারেই নতুন দল, বয়সের দিক থেকে বেশি দিন হয়নি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ডেফিনেটলি এই দলটির নাম চিরস্থায়ী হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণটা হলো তাদের দল গঠনের আগে এই দলের নেতাদের যেই অবদান ছিল জুলাই অভ্যুত্থানে, সেই জায়গাটার কথা আমি আসলে উল্লেখ করে এটা বললাম। তো সেই এনসিপি 1 মাসের ব্যবধানে 2টি জোট আসলে করলো। এর আগে তারা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে মিলে একটি জোটের ঘোষণা দিয়েছিল। হঠাৎ করে তারা আবার আজকে জামায়াতের সাথে জোট করার ঘোষণা দিল। তো এই অবস্থায় আসলে এনসিপির সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন ডাক্তার মোশতাক? জি, ধন্যবাদ। আমিও আমাদের একটা জোট আছে, কাজী গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, 7টি দলকে নিয়ে, বাম গণতান্ত্রিক জোটের 6টি দল এবং বাংলাদেশ জাসদ মিলে আমরা গত 28শে নভেম্বর একটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছি। তো এনসিপির এই যে মানে কি বলে সিদ্ধান্ত একটা নেওয়া আবার পরিবর্তন করা, এরকম অবস্থা একটু আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে 5 দলীয় জোট আমাদের যারা গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংগ্রামী ভূমিকা রেখেছে ছাত্রদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, রাজনৈতিক দল হিসেবে অত বড় ছিল না, তখন তাদের সামনে দুটো প্রস্তাব এসেছিল যে আওয়ামী লীগের সাথে জোট করা অথবা বিএনপির সাথে জোট করা। আওয়ামী লীগের সাথে নৈকট্য ছিল মুক্তিযুদ্ধের প্রশ্নে বা অন্যান্য প্রশ্নে, রাষ্ট্রীয় চার মূলনীতির প্রশ্নে। আবার বিএনপির সাথে নৈকট্য ছিল, বিএনপি আন্দোলনে আপোষহীন ছিল। 5 দলীয় নেতৃবৃন্দ জোটও আপোষহীন ভূমিকা পালন করেছে। এক সময় 86 সালের এর সাথে যে নির্বাচন, সেই নির্বাচন বয়কট করেছিল 7 দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন এবং 5 দলীয় জোট। 15 দল জোট ভেঙে গিয়েছিল। তো এই 2 দলের টানাপোড়েনের শেষে অধিকাংশই সবাই একমত হলো, আমিও সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, যে না, আমরা আমাদের নিজস্ব পরিচয় জোটটা করব। এখনও নানা রকম প্রশ্ন আসে যে যদি আমরা ওই সময় বিএনপির সাথে জোট করে 5 দলীয় জোট নির্বাচন করতে, হয়তো আমরা অনেক বেশি সংসদীয় আসনে জয়লাভ করতাম। একা নির্বাচন করার কারণে আমরা একটি আসনে জয়লাভ করেছিলাম। আর আওয়ামী লীগের সাথে জোট করে তারা আমাদেরকে 5টি আসন দিতে চেয়েছিল। আর শোনা যায় যে বিএনপি, আমার কাছে প্রমাণ নেই, তারা আমাদেরকে 50 বা 30 থেকে 50টা আসনে তারা অফার দিয়েছিল। এবং ওই সময় কেউ কেউ বলেছিল যে জাতীয় সংসদে নির্বাচিত না হলে রাজনীতিতে তো অবস্থান করা দুষ্কর। আর 90-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনী ধারায় দেশ প্রবেশ করেছে। তো শেষ পর্যন্ত আমরা কোনো জোটে যাওয়া হয়নি। নানা আদর্শগত প্রশ্ন বনাম স্বকীয়তা বিসর্জন দেওয়া হবে কি না, ভবিষ্যৎ রাজনীতির জায়গা হবে কি না, তো সেই কাজটা তখন 5 দলীয় জোট করেনি। কিন্তু 2008 সালে যখন আপনার নির্বাচন হলো, আওয়ামী লীগের সাথে সেই দলের একটা বড় অংশ, সবাই না, যারা কমিউনিস্ট পার্টি, তারা যায়নি। বাসদ 14 দলে কিন্তু ওয়ার্কার্স পার্টি এবং জাসদ অংশগ্রহণ করেছিল ওই যুক্তিতেই যে আমরা পার্লামেন্টে যদি সিট না পাই তাহলে তো আমরা রাজনীতিতে হারিয়ে যাব। কিন্তু তারা এখন কোথায়? 14 দলীয় জোটের
আমার যে দল বাংলাদেশ জাসদ, আমরা 2014 সালের নির্বাচনে যখন একতরফা হলো, তখনই আমরা বলেছি এখন আর 14 দলে থাকার কোনো যৌক্তিকতা নেই। কারণ এখন যেই মানে গোলক ধাঁধায় প্রবেশ করেছে স্বৈরাচার, আরও স্বৈরাচার চরমই হবে, সেখানে আমাদের বিযুক্ত হওয়া উচিত। তা আমাদের নেতারা শুনেননি, তা আমরা বেরিয়ে এসেছি। তো দেখেন, নানা রকম বিচিত্র অভিজ্ঞতা আছে। এখন এনসিপি নেতৃবৃন্দ মাঝে মাঝেই তারা বলে থাকে যে জাসদ যে ভুল করেছে আমরা সে ভুল করব না। এখন তারা জাসদের কোন ভুলটা শিক্ষা নিয়েছেন আমি ঠিক পরিষ্কার না, তাদের সাথে সরাসরি কথা হয়নি বা গণমাধ্যমে শুনিনি। কোনো কোনো সময় মনে করা হয় জাসদ খুব বেশি আওয়ামী লীগের খুব প্রচণ্ড বিরোধিতা করেছে, এটা কি উগ্রতা হয়েছে কিনা, সেটা কি ভুল, নাকি পার্লামেন্টারি পলিটিক্সে আমরা কোনো বড় দলের সঙ্গে জোট তখনই কেন করি নাই, 1979 সালেও সংসদ নির্বাচন হয়েছিল, তখন যার যার আলাদা নির্বাচন করেছিল, তখন কোনো জোট ছিল না। তো এনসিপিতে আমি সেই 1991 সালের ইয়ে থেকে বুঝছি যে তাদের মধ্যে তারা কি বেশি সিট পাবে বলে কি জামাতের সাথে সমঝোতায় গেল, বিএনপির সাথে গেলে কম সিট পেত, যেভাবে 5 দলীয় জোট 1991 সালে আওয়ামী লীগের সাথে গেলে 5টা সিট পেত আর বিএনপিতে গেলে 30 থেকে 50টা পেত। শেষমেশ আমরা আমাদের দলের ঐক্য বজায় রেখে দল এবং জোট আলাদা নির্বাচন করেছি। তো দেখা যাক। তবে বর্তমান প্রজন্মের কাছে জানি না, কিন্তু আমাদের যারা রাজনীতি করি আমরা, জামাত ইসলামের একটা স্পেশাল পরিচয় আছে। তারা 71 সালের যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, শুধু রাজনৈতিক বিরোধিতা না, তারা সশস্ত্র বিরোধিতা করেছে এবং আল বদর বাহিনী তারা সৃষ্টি করেছে বলে আমরা জানি। তারা অবশ্য অস্বীকার করে। তো সেটা এনসিপি নেতৃবৃন্দের কাছে কতটুকু সিরিয়াস জানি না। সেটা না হলে হয়তো আমাদের 91 সালের ওই 2 জোটের মতো অবস্থা হতো। তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, তাদের এনসিপিতে যারা একমত হয়নি তারা কিন্তু 71 সালে জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ স্ট্র্যাটেজিক্যাল তারা ঠিক করেছেন কিনা সেটা প্রশ্ন তুলেছে। কেউ কেউ বলেছে যে জোট হতে পারে, কিন্তু যেই পদ্ধতিতে জোট করা হয়েছে, অর্থাৎ দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে আলোচনা না করে এমনভাবে জোট করা হয়েছে যেন এটা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই, তাহলে দল ভেঙে যেতে হবে। তো যাই হোক, এনসিপি একটা প্রচণ্ড আকর্ষণ নিয়ে তাদের দল তারা গঠন করেছেন। তাদের দলে অভ্যুদয় হয়েছে, অনেকের আগ্রহ আছে এই দলের ইয়ের প্রতি। কারণ এটার একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন যে এটা তাদের দলের ডিসইন্টিগ্রেশন, তাদের যে মতভেদ, তারা দলকে এক রাখতে পারেননি। আরেকটা হচ্ছে যে জামাত ইসলামী যে ট্রেন্ডের রাজনীতি করে সেই ট্রেন্ডের সাথে এরা বিলীন হয়ে যাবে। তারা যদিও আভ্যন্তরীণভাবে বলেছে, যেটা ফেসবুকে দেখা যাচ্ছে, যে তারা জামাতের সাথে সমঝোতা করে নির্বাচন করে তারা আবার আলাদা স্ট্যান্ড নেবে নির্বাচিত হওয়ার পরে, তখন তাদের সক্রিয়তা আসবে। কতটুকু সম্ভব জানি না, কারণ জাতীয় পার্টিও কিন্তু আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এই 2008, 14, 18, 24 করেছে। কতটুকু জাতীয় পার্টির লাভ হয়েছে জানি না। এসব নানা অভিজ্ঞতা আছে। তবে কৌতূহল থাকবে মানুষের যে এনসিপি আসলে কিভাবে এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছে। জি, ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন নাসিম আপনার কাছে আসতে চাই যে একই ধরনের প্রশ্ন, যে এনসিপি আসলে জামাতের সাথে জোট করে তারা কি এটা কি তাদের রাজনৈতিকভাবে ভালো সিদ্ধান্ত হলো, না রাজনৈতিকভাবে তারা একটু পিছিয়েও যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হলো, বা যেই স্বপ্ন তারা দেখিয়েছিল বিশেষ করে তরুণ প্রজন্মকে, সেই জায়গাটায় তারা তাদের কমিটমেন্টটা কি সঠিকভাবে রক্ষা করতে পারলো কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন এবং সহ আলোচক আমার অগ্রজ মুশতাক ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচনটাই কিন্তু সামনে এসছে বড় বিষয়টা। যখন নির্বাচন বিষয়টা আসে তখন একটা বিষয় থাকে যে জোট, ভোট, এ কথাগুলো আমি সঙ্গে যোগ করতে চাই নোট, এই তিনটা মিলিয়েই কিন্তু আপনার একটা নির্বাচন। সেটা আপনার বিভিন্ন জায়গায়, যেমন একটা কথা বলি, মুশতাক ভাই যখন ডাকসুতে মুশতাক ভাই 89 সালে সংগ্রাম পরিষদ থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন। সে সময় বাংলাদেশ ছাত্রলীগ থেকে সুলতান ভাই ভিপি হয়েছিলেন। সংগ্রাম পরিষদ হচ্ছে যে ছাত্র দলের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠনের সমন্বয়ে একটা নির্বাচন হয়েছে। সে সময় ডাকসুর 20টি পদের মধ্যে 20টি পদেই সংগ্রাম পরিষদ অর্জন করেছিল, বিজয় লাভ করেছিলেন। তার কারণটা কি ছিল? যে আমরা যে বলি জোটের যে একটা
ইমপ্লিকেশন যেটা একটা 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 প্রভাব পড়ে একটা বৃহত্তর আঙ্গিকে, এটা মানুষের মনস্তাত্ত্বিক যে জগৎ, মনোজগৎ, সেখানে একটা প্রতিফলন ঘটায় এক ধরনের। সেটা বৈপ্লবিক হতে পারে, বিচ্ছুরণের হতে পারে। এ কারণে বললাম যে সেটা এক ধরনের ছিল, যার কারণে সংগ্রাম পরিষদ 20টি পদ জয়লাভ করেছিল। ঠিক তার এক বছর পরে 90 সালে আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকনের প্যানেলে জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে নির্বাচন করে 20টি পদই অর্জন করেছিল। মুশতাক ভাইরা যখন নির্বাচিত হয়েছিলেন তখন ওনারা শতকরা 52% ভোট পেয়েছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল 47.something পেয়েছিল। কিন্তু এককভাবে যখন 90 সালে ছাত্রদল নির্বাচন করে, এবং তখন আর কোনো ছাত্র আপনার সর্বদলীয় কোনো সংগ্রাম পরিষদ কিংবা ছাত্র ঐক্য বলে কোনো কিছু ছিল না, সবাই তো সারা তুইসার মোর সারা ঈশ্বর, অবস্থাটা ছিল এরকম। সে সময় জাতীয়তাবাদী ছাত্রদল 55% ভোট পেয়ে ডাকসুর 20টি পদই অর্জন করেছিল। কিন্তু তার আগের বছর 47.something, সংগ্রাম পরিষদ 52%-এর মতো। এজন্য বললাম জোটের একটা আবহ তৈরি করে জোট। তো সেক্ষেত্রে এই যে এনসিপি আপনার জামায়াত ইসলামের সঙ্গে, যাদের বিরুদ্ধে কদিন আগেও বলেছে, 71 সালের যে মুশতাক ভাই তো সরাসরি বলেছেন, যারা সশস্ত্র আপনার ভাবে এদেশের বিরুদ্ধে লড়াই করেছিল, জনগণের বিরুদ্ধে লড়াই করেছিল, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের বিরুদ্ধে কথা বলে এনসিপি কেন আজকে এই জায়গায় এসছে, যে দেউলিয়াত্মপনা বলে একটা কথা আছে। আমি আশাবাদী ছিলাম যখন এনসিপি, তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সে আন্দোলনে সমস্ত বিরোধী দল থেকে আরম্ভ করে কৃষক, শ্রমিক, জনগণ, মেহনতি মানুষ, মজুর, রিক্সাওয়ালা, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, নারী, পুরুষ সবাই কিন্তু সে আন্দোলনে শরিক হয়েছিল এবং তার একটা বড় কৃতিত্ব তাদের। কিন্তু 5ই আগস্টের অব্যবহিত পরে তাদের মধ্যে এক ধরনের অহমিকা, অহংকার, অহংবোধ, মেলাইন করা অন্যান্য রাজনৈতিক দলকে, যে অনেকটা আওয়ামী লীগ যেমন সোল এজেন্ট মনে করতো মুক্তিযুদ্ধের, ঠিক তেমন একটা ভাব তাদের মধ্যে এসেছিল। পরবর্তীকালে ওনারা রাজনৈতিক দল করেছেন। দল করার পরে কিন্তু সেই যে স্বগতোক্তি, এটা কন্টিনিউ, অব্যাহত ছিল। আর এটার একটা কারণ, আমি তাদের খুব একটা বেশি দোষ দেবো না, তারা অপেক্ষাকৃত অনেক তরুণ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার লেখাপড়া শেষ হয়নি, কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে লেখাপড়া ঠিকমতো হয়তো বা শেষ হয়নি, সে সময় তারা এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা অনেক সময় দেখি না যে অনেক উপরে তুলে দিই। তো বাংলাদেশের জনগণ তাদেরকে অনেক উপরে তুলে দিয়েছিল, যার কারণে তারা বুঝতে পারেননি যে কি বলতে হবে। অনভিজ্ঞতা, একটা রাজনৈতিক দূরদর্শিতার বিষয় থাকে, অভিজ্ঞতার কথা থাকে। মুশতাক ভাই কত বছর রাজনীতি করেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকি তারও আগ থেকে মুশতাক ভাই ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন। ঢাকা মেডিকেলে মুশতাক ভাই ভিপি না জিএস ছিলেন? ঢাকা কলেজে ছিলাম 72 সালে। এখন দেখেন আপনি, তাহলে ওনার এই রাজনীতির বয়সটা কত। মুশতাক ভাইয়ের মানে ছেলে বা গ্র্যান্ডসন, এ ধরনের বয়স যাদের, তারা যখন এই ধরনের লেভেলের রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলবেন, তখন বাংলাদেশের মানুষ, আমাদের তো সংস্কৃতি, সমাজ, সমস্ত কিছু একটা দীর্ঘদিনের, এটা তো একদিনে গড়ে ওঠেনি, তাই না? আমাদের এই সংস্কৃতিটা একদিনে গড়ে ওঠেনি, এটা হয়তোবা সবাই সেভাবে নেয়নি। আমরা এমনও দেখেছি যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি যখন সমাবেশ করেছে শাহবাগ মোড়ে, আমি দেখেছি 100 জন হবে না। তো এটা আমার কাছে খুব আমাকে আহত করেছে, কারণ আমার একটা আশা ছিল যে ওনারা একটা নতুন ধারার রাজনৈতিক, যে নতুন বন্দোবস্তের কথা তারা বলেছেন, নতুন ধারার একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করতে পারবেন। তারা তাদের শেকড়টা আরও অনেক গভীরে যাবে, আস্তে আস্তে সময় হয়তো বা লাগবে। কিন্তু একটা পর্যায়ে এসে তাদের মধ্যে মনে হয় হতাশা কাজ করেছে। তারা যখন রিয়েলাইজ করেছে তাদের আর মানে অস্তিত্ব সংকটে পড়ে গেছে, বিপন্ন প্রায় তারা, তখন বলি না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেক্ষেত্রে তারা তাদের সকল আদর্শ জলাঞ্জলি দিয়ে, এমনকি যে 24-এর যেই গণ অভ্যুত্থান, যে স্পিরিট, যে আপরাইজিং, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে গেছে। আমি বলছি না, অস্বীকার করছি না, জামাত ইসলামেরও কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এটুকু এসছে। 71-এর ভূমিকা এক জিনিস, বা অনেকে বলেন যে অদ্যাবধি অফিসিয়ালি জামাত ইসলাম ক্ষমা চায়নি, বা দেশের মাটিতে গিয়ে, দেশের বাইরে বিদেশে বসে যদি কোনো ভুল করে থাকি, এই যে যদি যখন আপনি এনে দেন, তার মানেটা কি? আপনি যদি মনে করেন যে না ভুল করে নেই, তাহলে তো কোনো কথা নেই, আর যদি ভুল করে তাহলে সেটা ভিন্ন জিনিস। যে এ ধরনের যারা আপনার
পলিটিক্যাল কি বলে একটা ছল চাতুরি বা প্রতারণার আশ্রয় নেন, সঠতার আশ্রয় নেন, তাদের সঙ্গে যখন এনসিপি, যাদের উপরে আমাদের এত বিশ্বাস ছিল, যত আশা ছিল, এত প্রত্যাশা ছিল, তাই না, প্রত্যাশা যখন ব্যাপক থাকে, সে জায়গার থেকে যখন আপনার আশা হতো, আশাভঙ্গের কারণ সেটা অনেক বেশি দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তো সেদিক থেকে আমি মনে করি এটাতে যে তারা খুব একটা বেশি ভালো করবে বা জামায়াত ইসলাম খুব একটা ভালো করবে, কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তারা বুঝতে পারবেন। আমি যে কথাটা বলেছি যে জোট, ভোট, নোট সব কিছুই এর মধ্যে মিলেমিশে একাকার হয়ে আছে। তাহলে আপনার স্পিরিটের কথা কোথায় আছে, একাত্তরের কথা কোথায় আছে? তো একটা বিষয় আপনাকে একটু যোগ করে আপনার কাছে, আপনি আপনার বক্তব্য যেহেতু তখনও বাকি ছিল, আমি জাস্ট একটু যোগ করতে চাই, তারপর আপনি আপনার বক্তব্য দেবেন। সেটা হলো যে আপনি এই যে জামাতের সাথে জোট করার সিদ্ধান্তটাকে একটু নেতিবাচক বলছেন, এনসিপির বিষয়টাকে। তো এটি আমরা যতদূর জানি যে বিএনপির সাথেও এক ধরনের আলোচনা হয়েছিল, সেই জায়গাটাই কি আপনি কি সেই জন্যই একটু নেতিবাচকভাবে বলছেন না? আমি না না আমি 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 সেই জন্য বলিনি, আমি বলেছিলাম একাত্তরের ভূমিকা নিয়ে জামাতের কথা। ওনারা কদিন আগে আপনার প্রত্যেকেরই, আমি আজকে দেখেছি আপনার ফটোকার বিভিন্ন পত্রপত্রিকা, যে তাদের শীর্ষ যে কজন নেতা আছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য আজকে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আপনার এই হয়েছে। সেখানে তারা প্রত্যেকেই জামাত সম্পর্কে যে ধরনের তাদের মন্তব্য, বক্তব্য ছিল, সেটা তাদের যে যোগদানের সঙ্গে যায় না। এটা একেবারে বিপরীতমুখী, খুবই ভয়ঙ্কর ধরনের। আমি একটা কথা বলছি, বিএনপির সঙ্গে জয়েন করা এক জিনিস আর জামাতের সঙ্গে জয়েন করা আরেক জিনিস। আমি ওই যে একটা কথা বিনয়ের সাথে, মোশতাক ভাই যদি কিছু মনে না করেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোশতাক ভাই বলেছিলেন যে 91 সালের নির্বাচনে ওনারা আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধতে চেয়েছিলেন যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাহলে কি বিএনপি কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? মানে এই প্রশ্নটা আমি রাখছি। এই যে রেটরিকটা, এটাকে অনেকে একটু ভিন্নভাবে দেখে থাকেন, তাই না? আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা, সেক্টর কমান্ডার, সশস্ত্র সংগ্রাম করেছেন, সমস্ত কিছু করেছেন। এবং বাস্তব যেটা হচ্ছে যে এই দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার আমাদের ছিল। এই দলের নেতা আপনার মনে করেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেটা বেগম খালেদা জিয়া করেছেন। স্বাধীনতা পদক বলেন, 21শে পদক বলেন, এগুলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রবর্তন করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতার কথা যদি বলি, মুক্তিযুদ্ধের জন্য অনেক কিছু মনে করেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে বাংলাদেশ, সেখানে অনেক কিছু এই দল করেছে, কিন্তু যাদেরকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বলা হয় তারা কতটুকু করেছে? এই জন্য আমি বলছি যে অমুকরা মুক্তিযুদ্ধের পক্ষের আর অমুকরা, বাকিরা তার মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে। এই বিষয়টা আমার মনে হয় জনগণের সামনে ক্লিয়ার হওয়া উচিত। এটা একটা কথা। দ্বিতীয় যে কথাটা আমি বলেছি যে আমি এনসিপির সমালোচনা করছি ওই জায়গাতেই, যখন আপনার ওই ভোট, জোট, এই সমস্ত বিষয়গুলো যখন আসে, তখন আপনার তো পপাত ধরনী তলের মতো হয়েছে এনসিপির অবস্থাটা। তো সে জায়গাতে এই কাজটা না করলেই পারতেন, তারা এককভাবেই হয়তো নির্বাচন করতে পারতেন। আমি জানি না বিএনপির সঙ্গে কেন সমীকরণে মেলেনি, সেটা ভিন্ন জিনিস। হয়তো বা তাদের দাবি আবদার বেশি ছিল, বিএনপি হয়তো সেটা ফুলফিল করেনি বা করতে পারেনি, সে কারণে হয়তো বা তারা ওখানে গিয়েছে। কিন্তু না গিয়ে বরং আজকেই যে এমপি হতে হবে এমন কোনো কথা নেই তো। আপনি তো, যেমন আমি দীর্ঘ 43 বছর রাজনীতি করি, আমি মনোনয়ন পাইনি। আমার একবার সুযোগ এসেছিল 2008 সালে এমপি হওয়ার, নির্বাচন না করার পরে ম্যাডাম বললে তুমি ইলেকশন করলে একটা সিট বেশি পেতাম। এক একটা সময় এক এক ধরনের এই থাকে। এবার মন থেকে চেয়েছিলাম কিন্তু মনোনয়ন পাইনি, তার মানে কি আমার রাজনীতি শেষ? রাজনীতি তো একটা দীর্ঘ পথ পরিক্রমা, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। রাজনীতির মধ্যে থাকা, রাজনীতি আমার কোনো পেশা না, তাই না? এটা একটা প্যাশন। তো সেই জন্য আমি বললাম যে তারা এই শুরুটা হেরে গিয়েও কিন্তু তারা জিতে যেতে পারতেন। জানি না হয়তো বা এককভাবে করলে তারা হয়তো বা আসন পেতেও পারতেন, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, তাই না? আমি আপনি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমি ওটাকে নেতিবাচক এ কারণেই দেখেছি। আমি একটা শুধু প্রসঙ্গ বলি, আমার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ওনার সঙ্গে আমার গত পরশুদিন দেখা হয়েছিল। তখন সেও কিন্তু একটা কথা বলেছে যে এনসিপির উপরে অনেক বেশি আশা ছিল আঙ্কেল। ও নিজে থেকেই বলছিল যে তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু কোন কারণে পারেনি। এই যে কথাটা বলছি, যে একটা প্রসঙ্গ এসেছে, হয়তো বা কেউ না কেউ তাদেরকে ডিকটেট করেছে, এটা করো ওটা করো, যেন তারা মনে করেন আপনার নিচে পড়ে যায়। এবং তারা সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আগামীতে যে কোনো ছাত্র আন্দোলনকে। কারণ সাধারণ জনগণ এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণেই কিন্তু অংশগ্রহণ করেছে, বা তাদের অনেস্টি ইন্টিগ্রিটির কারণে, সাহসের জন্য মনে করেন যে অংশগ্রহণ করেছে। কিন্তু আগামীতে সেই আস্থার জায়গাটা তারা কিন্তু নষ্ট করে দিয়েছে। এটা কে বা কারা করেছে
তার পেছনে কেউ না কেউ থাকতে পারে, এটুকু। জি, ধন্যবাদ। ডাক্তার মোশতাক, আপনার কাছে জানতে চাইবো যে এনসিপি, আমি যেমন আমার অনুষ্ঠানের শুরুতেই আমি বলেছিলাম যে এনসিপিতে যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের ভূমিকায় ছিলেন। সেখানেই সর্বস্তরের মানুষ যোগ দিয়েছিল, তারপরে সেটি কিন্তু চূড়ান্ত রূপ পায় এবং স্বৈরাচার সরকার বিদায় নিল। সেই জায়গাটায় তাদের অবদানকে তো অস্বীকার করার সুযোগই নাই, সেই ক্রেডিটটা তাদের দিতেই হবে। এখন তারা কি এই ক্রেডিটটা কি জামাতের হাতে তুলে দিলেন কি না, এরকম একটা কথাবার্তা কিন্তু আসছে বিভিন্ন জায়গায়, পত্রপত্রিকায় লেখালেখিতে আসছে যে তারা কি সেই ক্রেডিটটা পুরোপুরি জামাতের কাছে সমর্পণ করে দিলেন কিনা। জি, তার আগে অসীম ভাইয়ের এটা একটু বলি, বিএনপি নিশ্চয়ই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি না। আমরা একসাথে 15 দল করেছিলাম, একসাথে শুরু করেছিলাম, 7 দল পরে হয়েছে। আর সেই অর্থে জামাত ইসলামী এবং বিএনপির অনেক পার্থক্য আছে, তাই না? আমাদের হয়তো রাজনৈতিক নানা প্রশ্ন, যে আমি রাষ্ট্রীয় চার মূলনীতিটা বললেই ভালো হতো হয়তো, রাষ্ট্রীয় চার মূলনীতি। তবে পরে তো আওয়ামী লীগের সাথে আমাদের চূড়ান্ত বিরোধিতা হয়েছে 5 দল যখন করি আমরা সিয়াসিরা, তখন তো বিএনপির সাথেই আমাদের ঘনিষ্ঠতা ছিল। এনিওয়ে, তো দেখুন, 24-এর গণ অভ্যুত্থানের কৃতিত্ব এই এনসিপি দল কারো সাথে যোগ দিলে সেটা চলে গেল, ঠিক আমার কাছে সেটা মনে হচ্ছে না। কারণ যখন গণ অভ্যুত্থানটা হয় তখন তো কোনো দল ছিল না, তারা নির্দলীয় ছাত্র এবং রাজনৈতিক দলগুলো কিন্তু দীর্ঘদিন সংগ্রাম করেছে, হ্যাঁ, অনেক ত্যাগ স্বীকারও করেছে, অনেক জেল জুলুম জীবনও দিয়েছে। কিন্তু ঠিক রাজনৈতিক দলগুলোর প্রতি বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে যখন ছাত্ররা নামে তখন সবাই নেমে যায়। দলগুলো প্রায়শই, যেমন 90-এর গণঅভ্যুত্থানে দলও ছিল, কিন্তু ছাত্ররা শেষ আন্দোলনে তারাই সামনে ছিল। অনেকটা ফুটবল খেলাতে 90 মিনিটের খেলাতে যদি আপনি শেষ মুহূর্তে যদি কেউ স্ট্রাইক গোল দিয়ে দেন, তাকেই সবাই কৃতিত্ব দেয়। অবশ্যই তার কৃতিত্ব আছে, কিন্তু পুরো টিমটা খেলে। যে গণ অভ্যুত্থানে ছাত্ররা সেই সর্বশেষ কিকটা দিয়ে গোল করতে পেরেছে, তারাই সেই কৃতিত্ব অবশ্যই দাবিদার। কিন্তু যে রাজনৈতিক দল তারা করার পরে তারা যে করেছে, এতে আমার মনে হয় না যে আপনি গণ অভ্যুত্থানটা পুরোটাই চলে গেল সেখানে। বরঞ্চ তারা যদি আলাদা থাকতেন, যেটা অসীম ভাই বলেছেন, আলাদা থেকে যদি তারা আসন, হ্যাঁ, আসন যদি তারা কমও পেতেন, তাহলে কিন্তু একটা হতো যে এরা সক্রিয়তা বজায় রেখেছে। যে আমার মত, তারা এই বিষয়ে একমত নাও হতে পারে, যে যেই কথা আমাদের বেলা প্রযোজ্য ছিল 91 সালে, যে পার্লামেন্টে যদি আমরা না থাকি তাহলে রাজনীতিতে হারিয়ে যাব। আমরা হারিয়েছি কিনা এখন মানুষ বলবে। তো তারা হয়তো সেটা ভেবেছে যে আমরা যদি একা থেকে আসন না পাই, আমরা যদি যেই জোটে গেলে আসন বেশি পাবো, আমাদের পরিচয় আর নষ্ট হবে না, আমাদের পরিচয় তো প্রকাশিত, তারা মনে করতে পারে। যদিও তাদের দলের একটা বড় অংশ এটা মনে করছে না, যে আপনার মতোই মনে করছে যে তারা অবশ্য উল্টোটা মনে করছেন, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে জনগণের মধ্যে শুভেচ্ছা তৈরি হয়েছে, সেই শুভেচ্ছাটা নষ্ট হলো আমরা জামাত ইসলামীর মতো একটা দলের সাথে সমঝোতা করতে গিয়ে। তো সেটা গণ অভ্যুত্থানের আবেদন, সেটা হ্যাঁ আলোচনা হবে যে গণ অভ্যুত্থান, অনেকে যারা গণ অভ্যুত্থানের পরাজিত পক্ষ, গণ অভ্যুত্থানে যারা মানে প্রতিপক্ষ, তারা হয়তো প্রশ্ন তুলতে পারে যে আসলেই তো গণ অভ্যুত্থানটা তাহলে অমুকরাই করেছে, হ্যাঁ আমরা এতদিন বলেছি। কিন্তু তারা হয়তো কিছুদিন এটা মানে তারা বলার সুযোগ পাবে, কিন্তু কথাটা ঐতিহাসিকভাবে সত্য নয়। গণ অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়েছে, নির্দলীয় ছাত্রদের নেতৃত্বে। তারা পরবর্তী পর্যায়ে দল করেছে বা পরবর্তী পর্যায়ে তারা এই কার্যগুলো করছে। এতে গণ অভ্যুত্থানের মানে বলার চেষ্টা করতে পারে, কিন্তু মানে শেষ বিচারে গণ অভ্যুত্থান তার নিজের জায়গাতেই মহিমান্বিত থাকবে এবং সাধারণ জনগণের কাছে সেই গণ অভ্যুত্থানের আবেদন নষ্ট হবে না। তবে এটাকে নিয়ে প্রশ্ন আপনি যেভাবে তুলেছেন, কেউ তুলতে পারে। জি, ধন্যবাদ। তো ব্যারিস্টার অসীম, জানতে চাই যে একটা দল তার যে কোনো জোট করতেই পারে, নির্বাচনী জোট বলা হচ্ছে, সেটি হতেই পারে, কিন্তু এই এনসিপির এই সিদ্ধান্তের প্রতিবাদে হঠাৎ করেই তাদের দলের কয়েকজন কিন্তু ইতোমধ্যে দল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা শীর্ষ পর্যায়ের নেতা। এবং গতকালকে কিন্তু তাদের সেন্ট্রালের আরও অনেক 30 জনের মতো নেতা এই সিদ্ধান্তকে
সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠিও দিয়েছেন এনসিপির আহ্বায়ককে। তো এটি কি শুধু আপনার কি মনে হয়, আপনি তো যদিও আপনি ওই দলের না, বাট আপনি যেহেতু রাজনীতির সাথে জড়িত, আপনি রাজনীতির গতি প্রকৃতিটা ভালো বুঝবেন, তো এটি কি শুধু জামাতের সাথে যাওয়ার কারণেই এই ধরনের সিদ্ধান্ত আসছে, না যে কোনো জোটে গেলেই এরকম হতে পারতো? না, এই বিষয়টা ঠিক জানি না। তাদের অনেকে কিন্তু বলেছেন যে জামাতে না যাওয়ার পক্ষে, সে কথাটা বলেছেন। মানে একটা বিষয় আছে যে আমাদের আমাদের কনস্টিটিউশনে তো আছে যে ব্যক্তির মত চিন্তা প্রকাশের স্বাধীনতা সবার আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বাইরে ব্যক্তিসত্তা বলে একটা কথা আছে। যার যার নিজস্ব চিন্তাধারা থেকে তারা সেই সিদ্ধান্তটা নিয়েছেন। আদর্শিকভাবে হয়তোবা তারা সেটা মেনে নিতে পারেননি, সে কারণে হয়তোবা তারা পদত্যাগ করেছেন, কিংবা এখনই কোনো জোটে যাওয়া উচিত এটাও হয়তোবা সাপোর্ট করেনি, যেটা আমি এবং মুস্তাক ভাই আমরা নিজেরাও বললাম। তারা যদি এককভাবে করতেন, সিট পান বা না পান, শুরুটা তো মাত্র, তাই না? আরও তো অনেক দীর্ঘ সময়, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এবং বয়সে তো অপেক্ষাকৃত তারা অনেক তরুণ। আমার তো অর্ধেকের থেকেও কম হবে, আর মুস্তাক ভাইয়ের থেকে আরও কম হবে, তাই না? অনেক বেশি হবে তাদের তফাৎ। তো সেদিক থেকে মানে আরেকটু বোধহয় তাদের ভাবনা চিন্তা করার একটু বিষয় ছিল, অবকাশ ছিল। আর যারা আপনার পদত্যাগ করেছেন, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, হয়তোবা পদত্যাগ করেছেন, দেখা গেছে আবার তারা একসঙ্গে মিলিত হবেন, এটাও হতে পারে। এখন অন্য কোনো জোটেও যদি যেতেন, তাতেও আপনার আমার বলার খুব একটা বেশি অবকাশ নেই। আপনার বিশ্লেষণ করতে পারেন যে লাভ হলো কি ক্ষতি হলো, হয়তো এটুকু বলতে পারবেন, কিন্তু লাভ ক্ষতি তারা নিজেই নিজেরটা ভালো বোঝে, তাই না? এটুকুই বলা যাবে। জি, কিন্তু এই জামায়াতে ইসলামীর সাথে কোনো দলের জোট হলেই এক ধরনের সমালোচনা শুরু হয়ে যায় সর্বত্র। এটা বিএনপির সাথেও যখন জোট হয়েছিল, এ কারণে বলছি স্থান কাল পাত্র, কখন কোথায় কোন জায়গায় কোন জিনিস ক্লিক করবে আমি জানেন না। 2001 সালে যখন জামাত ইসলামের সঙ্গে বিএনপির জোট হয়েছিল, তখন সেখানে একটা ভোটের হিসাব নিকেশ ছিল। অনেক জায়গায় বিএনপি প্রার্থীরা 1-1.5 হাজার ভোটে মাত্র জিতেছে। সেটা জামাতের সঙ্গে যদি অ্যালায়েন্স না হতো, 4 দলীয় জোট না হতো, তাহলে হয়তো বা আরও সিট অনেক কম হতো। তাহলে সে জায়গাতে ইমপ্লিকেশনসটা একটু ভিন্ন রকম। আওয়ামী লীগ আবার মনে করেন আপনার 94 সালের পরে জামাত ইসলামের সঙ্গে মিলে কিন্তু একই সঙ্গে রাস্তায় আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে। তাহলে রাজনীতিতে আপনার জোট, এটা আপনার কখন কোন সময় কাজে লাগবে, তাই না? আমি ওই ইংরেজি সাহিত্যের ছাত্র, জর্জ বার্নার্ড শর আর্মস ইন দ্য ম্যান একটা উপন্যাস আছে, ফিকশন। তো সেখানে আছে যে আপনি শত্রুর দুর্বল মুহূর্তে আঘাত করবেন, শত্রু যখন সমান সমান থাকবে তখনও আঘাত করতে নেই, কিংবা শত্রু যদি শক্তিশালী হয় তাহলে আপনাকে আপনার কৌশল পরিবর্তন করতে হবে। এটাই আপনার রাজনীতিতে কৌশল, কখন কার সঙ্গে জোট করবেন, সেই জোটে আপনার লাভ হবে কিনা। যেই জোট করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা করাটা উচিত না, এটাই আমি মনে করছি। না, আমি এনসিপির প্রেক্ষিতে বলিনি, আমি জানতে চাচ্ছি যে জামাতের সাথেই যখন কোনো জোট হয় তখনই এক ধরনের সমালোচনার বিষয়টা, সর্বত্র এক ধরনের সমালোচনার শুরু হয়ে যায়। বিএনপির সাথেও যখন হয়েছে, বিএনপিকে সমালোচনা করা হয়েছে। সমালোচনাটা কারা করে? আমরা করি, ব্যক্তি করে, রাজনীতিবিদ্যা করে, একজনে আরেকজনের, মানে দলের কোনো নেতা বা নেত্রীরা এখানে করেন। এনসিপি যদি অন্য কারোর সাথে জোট করত, সেই সমালোচনাটা কি সমানভাবে হতো কিনা, সেটাই জানতে চাই। মালিক কিন্তু জনগণ। জামাতের সঙ্গে তো বিএনপি জোট করেছে, বিএনপি তো 200-র উপরে আসন পেয়েছে না? তো তাহলে আপনার সমালোচনা, নিন্দুকেরা কি বলল, তাতে তো কিছু এলো গেল? সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। সো আপনাকে, আমি রাজনীতি করি, আমাকে যেদিন 51 জন সালাম দেবে যে পর্যন্ত আমি ভালো, যেদিন আমি 49-এ নেমে যাব, তাহলে ধরে নিতে হবে যে আমার পতনটা ঘটছে। এই জন্য সিদ্ধান্ত নেয় এদেশের জনগণ। আমি জোট করলাম, ভালো কি মন্দ সেটা যদি হতো, তাহলে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতের সঙ্গে জোট করেছে, 4 দলীয় জোট 2/3 আসন পেত না। এটা হচ্ছে বড় বাস্তবতা। জি, ধন্যবাদ। আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। ডাক্তার মুশতাক, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, তো আপনার কাছেই আমি এই প্রশ্নটা করতে চাই যে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামে একটা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সংগঠন। তো সেখান থেকে তারা একটা বিবৃতি দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা
তাদের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড চালাচ্ছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এসব জায়গার কথা রাকসু এবং ডাকসু নেতারা এরকমটি করছেন এবং একটি বিশেষ ছাত্র সংগঠনের সদস্য তারা। তো আপনার কি মনে হয় যে এই সমস্ত ছাত্র সংসদের যে কর্মপরিধি সেটির মধ্যে কি ওনারা এখন যে ধরনের, আমরা বিভিন্ন গণমাধ্যমে আসছে কিন্তু যেই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন সেটি কি তাদের কর্মপরিধির মধ্যে পড়ে? আমি জিনিসটা এভাবে দেখছি না। আসলে ডাকসু, চাকসু, রাকসু বা ছাত্র আন্দোলন এর কোনো পরিধি বা সীমারেখা নেই। কথা হচ্ছে যে কাজটা তারা করছেন সেটা সঠিক করছেন কিনা। যেমন ছাত্ররা যখন জাতীয় প্রশ্নে আন্দোলন করে সেটা তার আপনার লিখিত গঠনতন্ত্রের বাইরেই কিন্তু তারা করে, সেটা কিন্তু জনগণ দুহাত তুলে আশীর্বাদ করে। তারা যে কাজটি করছে সেটা অবশ্যই নিন্দনীয়, এটা অগণতান্ত্রিক। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক সুলভ আচরণের বাইরে কোনো কার্যকলাপ থাকে তারা অভিযোগ করতেই পারে। এরকম শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যারা শিক্ষক সুলভ আচরণ না করে শিক্ষা বিরোধী কার্যক্রম করেছে। কিন্তু নিছক রাজনৈতিক মতবাদ তার কারণে তাকে বহিষ্কার করতে হবে শিক্ষকতা থেকে, এটা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি ঘটনা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হয়নি এখনো পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা সংযত অবস্থায় আছে। কিন্তু রাজশাহীতে যেটা ঘটছে এটা কিন্তু একেবারেই মানে কি বলে, ছাত্র আন্দোলন বলেন, গণতন্ত্র মত প্রকাশ তার বিরুদ্ধে। যদি কোনো স্পেসিফিক শিক্ষক কোনো ষড়যন্ত্র করে থাকে জুলাই হত্যাকাণ্ডের সাথে, বা অশিক্ষক সুলভ আচরণ করে থাকে, বা ক্লাসরুমে যদি কোনো সে শিক্ষার যে আচরণ বাইরে করে থাকে সেটার অভিযোগ করতে পারে। তো এইভাবে শিক্ষকদেরকে গণধাক্কা দিয়ে বের করে দেওয়া, তাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মানে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে, এটা অবশ্যই গ্রহণীয় না। যেই শিক্ষকের বিরুদ্ধে বলা হয়েছে সেই শিক্ষকের অবশ্যই তারা বিচার চাইতে পারে, বা তার বিরুদ্ধে তারা কালো পতাকা বা প্ল্যাকার্ড, যেটা শান্তিপূর্ণ বিক্ষোভ, সে অধিকার অবশ্যই ছাত্রদের আছে। কাজে তারা যেটা শিক্ষক নেটওয়ার্ক যেটা নিন্দা করে সেটা হচ্ছে নিন্দনীয় কাজ। এখতিয়ারের প্রশ্নটা আমি আনছি না, হ্যাঁ, কারণ এখতিয়ার নির্ভর করে স্থান কাল পাত্রের উপরে, যেটা ব্যারিস্টার অসীম বলছেন। কাজেই আমি এখতিয়ারের প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যে কাজটা তারা করছেন এই জন্য তারা ভবিষ্যতে লজ্জিত হবেন। এবং এদের মধ্যে কেউ কেউ শিক্ষকও হবে যারা আজকে আন্দোলন করছে, যদি তারা পড়াশোনা সেটি করে থাকে, তারা নিজেরাই কিন্তু নিজের উপরে তার লজ্জিত হবেন। কাজে এই কাজটা অবিলম্বে তাদের বন্ধ করা উচিত। রাজনৈতিক মতবাদের কারণে এটা করা উচিত। এমনকি দেখেন ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে যারা পাকিস্তানকে সমর্থন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু রাজাকার আলবদর বাহিনীতে নাম লেখায়নি, এরকম শিক্ষককে কিন্তু বহিষ্কার করা যায়নি স্বাধীনতার পরে। কারণ স্বাধীনতার পরে ৭৩-এর অধ্যাদেশ চালু হয়েছে। পাকিস্তানের সে আইন ছিল না বিশ্ববিদ্যালয়ে, সেখানে বলা হয়েছে মতের স্বাধীনতা সব শিক্ষক কর্মচারী সবারই আছে, কিন্তু ক্লাসরুমে কোনো দলের পক্ষে বলা যাবে না। কাজেই সেই স্বাধীনতার পরেও কিন্তু যারা পাকিস্তানের পক্ষে ছিল, অনেক প্রতিনিধিগত শিক্ষক, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি কেউ করেনি, নিন্দা করেছে। যে আমরা বক্তৃতা শুনেছি আমাদের ছাত্রনেতাদেরকে, তাও ঘরোয়া পর্যায়ে, প্রকাশ্যে কিন্তু কোনো শিক্ষকের বিরুদ্ধে বক্তৃতা শুনিনি আমাদের তৎকালীন ছাত্রনেতৃবৃন্দ। কিন্তু আমরা মধুরকান্তির আলাপচিতা শুনেছি অমুক টিচার এই করেছে সেই করেছে। আর যারা ডাইরেক্টলি মানে হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছে তারা তো পালিয়ে গেছে, হ্যাঁ, তারা পাকিস্তানেই পালিয়ে গেছে। কাজেই ছাত্র নেতৃবৃন্দ সংযত হবেন, তারা তাদের প্রতি ছাত্র সমাজ যে রায় দিয়েছে সেটাকে অপব্যবহার করবেন না, এবং আমি যেটা বলেছি তারা এমন কোনো কাজ করবেন না যার জন্য ভবিষ্যতে তাদেরকে লজ্জিত হতে হয়। জি, ধন্যবাদ। ব্যারিস্টার অসীম, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের একজন তরুণ নেতা সম্প্রতি খুন হলেন, ওসমান হাদি, তো তার বিচারকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ আন্দোলন চালিয়ে যাচ্ছে, অবরোধ চালিয়ে যাচ্ছে। আজকেও ছিল রাত পর্যন্ত অবরোধ, প্রায় ৯টা ৯:৩০ পর্যন্ত অবরোধ কার্যক্রম চলেছে, তারপর স্থগিত করা হয়েছে এবং আগামীকালকে আবার ২টার সময় শুরু হবে। তো প্রতিদিনই এটি হচ্ছে। তো তো আপনি এটার সাথে কোনো রাজনীতি দেখছেন কিনা? অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক যে ঘটনা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড। সরকারের পক্ষ থেকে আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ৭ই জানুয়ারির মধ্যে আপনার চার্জশিট দেওয়া হবে। এই সরকারের এটা হচ্ছে যে বিচারটা তো পরে হবে, আগে তো
অনুসন্ধান, তদন্ত, এই সমস্ত কিছু, এগুলো তো ধারাবাহিক একটা বিষয়। এখন রাতারাতি তো আপনি বিচার করতে পারবেন না। আমরা তো বলি যে জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড, আবার জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, সব কিছুই মানে বলা চলে। কিন্তু রিজনেবল একটা বিষয় থাকে যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ত্রুটিমুক্ত বিচার এবং যারা প্রকৃত দোষী তাদেরকে বের করা, এর পেছনে কারো ইন্ধন ছিল কিনা সেগুলো সমস্ত কিছু খুঁজে বের করা কতটুকু আমরা জানি না। এর আগে আমরা দেখেছি বিগত সরকার যখন ছিল, ফেসিস সরকার, সাগর রুনি হত্যাকাণ্ড, বহুবার আপনার ডেট গেছে, বলেছে যে এই দিচ্ছি, এরকম করে করে ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারাও তো সাগর রুনির আপনার কোনো কুল কিনারা করতে পারলেন না। তো সেক্ষেত্রে আপনার যে ইনকিলাব মঞ্চ, ওনারা যে দাবিগুলো করছেন এবং দাবিগুলো নিয়ে ওনারা যে বসছেন, এর মধ্যে আমি মনে করি যে এক ধরনের ইন্ধন কারো আছে বা কোনো উদ্দেশ্য থাকতে পারে। জনাব হাদি গুলিবিদ্ধ হবার অব্যবহিত পরেই ডাকসুর ভিপি যে ধরনের বক্তব্য দিয়েছেন কিংবা অন্যান্যদের প্রতিক্রিয়া যেরকম ছিল, একটা সন্দেহের তীর না, শুধু একেবারে সরাসরি আপনার অ্যাকিউজ করে বক্তব্য দিয়েছেন। তার মানে এগুলো একটা প্রি প্ল্যান্ড এক ধরনের। এই 12ই ফেব্রুয়ারি 2026 যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্যে এখনও যেগুলি হচ্ছে, আমি তো মনে করি যে বিচার প্রক্রিয়া শুরু হবে যখন চার্জশিট দেওয়া হবে, আপনার ফর্মাল ট্রায়ালটা, চার্জ ফ্রেম হবে, ফর্মাল ট্রায়াল হবে, সমস্ত কিছু, তারপরে এসে আপনার বিচারটা সম্পন্ন হবে। তো সেটা আপনার রাজপথে থেকে, এটা তো আপনার এক ধরনের, আমি তো বলি যে আইনের শাসন বা বিচারের শাসনের কথা আমরা যেটা বলি, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল সেটা তো আপনার গণতন্ত্রের জন্য হয়েছিল নিশ্চয়ই। আইনের শাসন, জনগণের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার কথা, সমস্ত কিছু মিলিয়ে। তো এক্ষেত্রে যদি আপনার ওই যে আগের মতোই যে শাহবাগের গণজাগরণ মঞ্চ কিংবা অন্যান্য আমরা যেগুলিকে বলি মব জাস্টিসের কথা বলি আমরা, সেসব মবক্রেসি তো আপনার একটা বড় অন্তরায় ডেমোক্রেসির পথে। তো এ ধরনের কাজগুলো পরিহার করা উচিত, বরং সহযোগিতা করা উচিত। কারো কাছে কোনো ইনফরমেশন থাকলে বা স্মারকলিপি দিতে পারেন, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সাক্ষাৎ করে তথ্য দিতে পারেন, সহযোগিতা করতে পারেন বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য। এবং ন্যায় বিচার প্রাপ্তিতে বাংলাদেশের জনগণ যেন দেখে অন্তত শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের, জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার হয়েছে যত দ্রুততম সময় সম্ভব, এটাই হওয়া উচিত। কিন্তু সরকারের এই যে হত্যাকাণ্ডের পেছনে কারা কারা ছিলেন সেটি তদন্ত এবং তাদেরকে গ্রেপ্তারের বিষয়টিতে সরকারের কোনো অবহেলা দেখছেন কিনা? আপনার এমন ধরনের একটা ঘটনা ঘটে গেছে, এখন বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকায় বলা হচ্ছে যে বর্ডার ক্রস করে চলে গেছে। তাহলে কিভাবে গেল আপনার? আজকে তো পুলিশের পক্ষ থেকে বলাই হয়েছে যে তারা দুজন গেছে ভারতে। আজকেই প্রথম অফিসিয়ালি অ্যাডমিট করা হয়েছে যে তারা ভারতে পালিয়ে গেছে। তাহলে পালিয়ে গেল কিভাবে? তাহলে বিজিবি কেন আছে, পুলিশ কি জন্য আছে? এবং এক ঘটনার পরে আপনি চেকপোস্ট কেন বসাননি? এটি ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে আজকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেঘালয় পুলিশ যেই দুজন পালিয়ে গেছে তাদেরকে সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ দুজন ভারতীয়কে আটক করেছে। এটা বাংলাদেশের পুলিশ দাবি করেছে, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বলেছে যে না, এরকম কোনো আটকের ঘটনা ঘটেনি। তাহলে বাংলাদেশ পুলিশ এই খবর কোত্থেকে পেল? এটা তো ওনারা ভালো জানতে পারবেন, বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি জানবেন, পররাষ্ট্র উপদেষ্টা ওনারা বলতে পারবেন। যারা গ্রেফতার করেছেন তারা বলছে যে না, তারা করেননি, এরকম কোনো খবর তাদের কাছে নেই। কিন্তু তাদের বরাত দিয়ে বাংলাদেশের পুলিশ বলছে যে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। না, এই ব্যাপারে ধরেন আমরা তো আর জানি না, আমরা তো তাদের সঙ্গে কথা বলিনি বা আমরা তো আপনার বলতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে বা পার্শ্ববর্তী দেশও তাদেরকে সহায়তা দান করেছে, এখান থেকেও আপনার সুযোগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন বিষয় আছে। আপনার ভিডিও ফুটেজ আসছে যে মানে আপনার হত্যাকাণ্ডের পরে তার বোনের বাসায় গেছে, তার মাকে নিয়ে বেরিয়েছে। তা আমার কথাটা হচ্ছে যে তার এক পর্যন্ত যে এখানে ছিল, আপনি ট্র্যাক করতে পারেননি, আপনি তার ট্রেসটা আপনার বের করতে পারেননি, চলে গেল বর্ডার ক্রস করে। এটা তো আপনার ওই জুলাই আগস্টের পরে অনেক আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা আপনার ফেসিস্টের একেবারে সরাসরি আপনার কুশীলভ ছিলেন, তাদের তো অনেকেই তো চলে গেছেন। কিভাবে চলে গেল তাহলে? তাহলে আমাদের বর্ডার তো আপনার নিরাপদ না। জি, ধন্যবাদ। ডাক্তার মুশতাক, আপনার কাছেও একই জিনিস জানতে চাই যে সরকারের কোনো অবহেলা দেখছেন কিনা এই তদন্ত কাজে বিষয়ে? প্রথম কথা হচ্ছে যে ওসমান হাদি
তার মতবাদ যাই হোক না কেন, একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। এই রাজনৈতিক হত্যাকাণ্ডর অবশ্যই খুঁজে বের করা দরকার কারা করেছে এবং মোটিভটা কী ছিল, এবং অবশ্যই খুনিদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই রাজনৈতিক হত্যাকাণ্ড যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের কারো জীবনই নিরাপদ না, পক্ষে বিপক্ষে যাই থাকি না কেন মতবাদের। সরকারকে আমি বলবো অদক্ষ। প্রফেশনালি তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু এই হত্যাকাণ্ডের বিষয় না, তারা যদি তাদের পেশাগত দক্ষতা দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে পারতেন, মানে দক্ষতা পরিচয় দিতে পারতেন, তাহলে কিন্তু এই ডেইলি স্টার এবং প্রথম আলো যে তাণ্ডবলীলা হয়েছে এবং ঘোষণা দিয়ে ছায়ানর উদিছে সেটাও প্রতিরোধ করা যেত। বা ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়িতে বারবার হামলা হচ্ছে, এই পেশাদারিত্ব না থাকার কারণে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে বাড়িতে আগুন হয়েছে, একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। চিরং চট্টগ্রামে তো বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে দুজন এই পর্যন্ত মারা গেছে, খুবই জঘন্য ঘটনা। কাজে আমি বলবো যে পেশাগতভাবে তারা সিরিয়াস না, তারা এটাকে হেলাফেলা করছেন এবং তারা দিন গুনছেন কবে চলে যাবেন, এবং এর মধ্যে তারা কোনো কিছু করতে চাচ্ছেন না। এটা সবচেয়ে বেশি অন্যায়। আপনি যতদিন প্রতিটি সেকেন্ড আপনি মানুষের 15 কোটি মানুষের জানমালের দায়িত্ব হচ্ছে আপনাদের, এই সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কাজে এই ক্ষেত্রে প্রতিটি মানুষের জীবন মূল্যবান। আর হাদির মতো একটা রাজনৈতিক হত্যাকাণ্ড খুবই স্পর্শকাতর বিষয়, আমরা প্রতিক্রিয়া দেখেছি, এবং সেটাকে সুযোগ নিয়ে অনেকে অপকর্ম করেছে, এই গণমাধ্যমে হামলা। সেই বিষয়েও সরকারকে দোষারোপ করছেন নিশ্চয়ই, কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে তাদেরকে খবর দেওয়ার পরেও তারা যে এটা ঘটতে দিল, এবং তো অভিযোগ করেছে এই নাহিদ এনসিপির যে নেতা, যে সরকারের একটি অংশের ইন্ধন ছিল যারা ঘটনা ঘটতে দিয়েছে। এবং হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু হাদির এক ভাই বলেছেন যে আপনারাই হত্যা করেছেন এবং সেই হত্যাকাণ্ডকে ব্যবহার করে নির্বাচন বানচাল করতে যাচ্ছেন, পিছিয়ে দিতে যাচ্ছেন। কথাগুলো কিন্তু আমলে নেওয়া উচিত। কাজে সেক্ষেত্রে সরকারকে পেশাগত দক্ষতা আমরা তাদের কাছ থেকে ব্যর্থতা শুনতে চাই না। তারা যতদিন দায়িত্বে আছে তাকে জনগণের মানে সংবিধান প্রদত্ত এবং নৈতিকভাবে তারা প্রতিটি মানুষের জানমাল রক্ষা করার জন্য দায়ী। কাজে তারা যদি একের দোষ, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে বিশেষ সহকারী পদত্যাগ করেছেন, এটাও কিন্তু একটা মানে ডাইভার্ট করা, শাক দিয়ে মাছ ঢাকার মতো চেষ্টা করা। এবং হ্যাঁ, তারপরে যদি উন্নতি হতো, পরিস্থিতি তাতে হচ্ছে না। এবং সামনে এবং নির্বাচন, এবং আপনি যে বলছেন শাহবাগে যে ব্যারিস্টার রশিম বললেন যে তারা জমায়েত করছে, হ্যাঁ হাদির অনেক ভক্ত আছে, আমরা জানাজাতে প্রচুর লোক দেখেছি বা বিক্ষোভ করেছে বা আমরাও প্রতিবাদ করেছি, তার মতবাদের সঙ্গে আমাদের মিল নেই। কিন্তু এইটাকে ব্যবহার করে শাহবাগে যে ইনকিলাব মঞ্চের কর্মসূচি, এটাকে ব্যবহার করে আবারও এই বৃহস্পতিবার রাতের মতো তাণ্ডবলীলা ঘটাবার কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে সামনে নির্বাচন আগামী 29-এ, আগামীকালই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। কাজে এর মধ্যে কোনো কেউ এটা নিয়ে ঘোল পাকাতে পারে সেই একটা আশঙ্কা আছে। কাজেই তারা স্থগিত করেছে, ভালো আছে। আগামীকাল তারা যদি একেবারেই কর্মসূচি পালন না করেন তাই ভালো হবে, নির্বাচনে মনোনয়নটা হয়ে যাক, তারপরে তারা তবে শাহবাগের মতো জায়গায়, ঢাকা শহরের ব্যস্ততম জায়গা, তারা যদি বিকল্প ব্যবস্থা নেন তাতে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা অনেক যুক্তি দিতে পারে যে অনেকেই তো করেছে যে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গণজাগরণ আন্দোলন বহুদিন হয়েছে বা এই ধরনের, বা এরপরেও শাহবাগে আন্দোলন হয়েছে। যাই হোক, সেসব উদাহরণ দিয়ে জাস্টিফাই করার প্রয়োজন নেই। হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়া তো একটা ন্যায্য দাবি, সেটা যেন মানে শান্তিপূর্ণ থাকে এবং সকল নাগরিকের সমর্থন থাকে। এটাকে যদি কেউ ভিন্ন খাতে নিতে চায়, তাদের হাতিয়ারে পরিণত হয়, তাহলে কিন্তু এটা কিন্তু মানুষ কিন্তু বিরূপ হয়ে যাবে। কাজে আমি আশা করি যে আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়টা পর্যন্ত শান্তিপূর্ণ রাখার স্বার্থে একটা দিন পিছিয়ে দিলে কোনো অসুবিধা নেই। হাদির জানাজার পরে কিন্তু তারা একটা সময় দিয়ে পরে এই বিক্ষোভটা করেছে। দৃশ্যত মনে হয় জনাব তারেক রহমান ফিরে এসছেন এবং তার সেই ফিরে আসার ঘটনাকে কেউ যেন মানে এই সুযোগ নিয়ে করতে না পারে, তারা নিশ্চয়ই কনসিডার করেছেন, ভালো করেছেন। বা যখন জনাব তারেক রহমান হাদির করতে গিয়েছেন, তার মাজারে দোয়া করতে গিয়েছেন, তখন সেটাকে তারা পিছিয়ে দিয়েছেন। কাজেই আগামী নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত তারা যেন এই সুযোগটা কাউকে না দেন, তাহলে আরও ভালো হবে।
জি, ধন্যবাদ। ধন্যবাদ। আপনি ডাক্তার মোশতাক, আপনি নির্বাচন কথা যেহেতু তুললেন, আমি এই বিষয়ে একটু ব্যারিস্টার অসীমের কাছে জানতে চাই যে নির্বাচন কমিশন যেই আরপিও চূড়ান্ত করেছিল, যদিও সেই আরপিও চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়েও এক ধরনের সমালোচনা হয়েছিল যে নির্বাচনের মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই আরপিও চূড়ান্ত করা হলো। তো এখন আজকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটা অভিযোগ দেওয়া হয়েছে যে আরপিওতে না থাকার পরেও প্রার্থীর সন্তানদের সম্পত্তির হিসাব দিতে, সম্পদের হিসাব দিতে হবে। বিএনপি এটিতে আপত্তি জানিয়েছে। তো হঠাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকেই, তো সেই সময় এই ধরনের ধারা সংযুক্ত করা কতটুকু যুক্তিযুক্ত নির্বাচন কমিশনের? না, ওটা তো আরপিওতে আছে একটা বিষয়, আর হচ্ছে মনোনয়ন ফর্মের মধ্যে আছে। তো এখানে আপনার আলটিমেটলি একটা এটি নিয়ে অনেকে আপনার চ্যালেঞ্জ করবে। যেমন দেখেন, আমি যদি প্রার্থী হতাম, আমার যা সম্পদ আছে আমের বিবরণী আমি দিতাম, আমার উপর ডিপেন্ডেন্ট যারা আছেন তাদেরটা তো দেওয়ার কোনো বিষয় আসে না, কারণ তারা আমার উপর যখন ডিপেন্ডেন্ট। আমার উপর যারা ডিপেন্ডেন্ট না, তার তো নিজস্ব আপনার মনে করেন যে ট্যাক্স ফাইল আছেই, কথার কথা আমি বলছি, সেটা হয়তো বা ওনারা করতে পারেন। তো এই যে একটু কনফ্লিক্টিং, এটা নিয়ে দেখবেন আপনার কোর্টে অনেক, আপনার যদি কারো মনোনয়নপত্র যদি বাতিল হয়, তবে আমি যেটা দেখেছি আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাহেব, তিনি বলেছেন যে ওনাদের সঙ্গে যখন আলাপ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অপরাপর কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ওনারা সহ যে কথা হয়েছে যে এটা খুব একটা বড় অসুবিধা হবে না, ওনারা সম্ভবত লেনিয়েন্ট ভিউ নেবেন। কারণ আপনার যেখানে আরপিওতে এবং ফর্মে যদি আপনার দু ধরনের বক্তব্য থাকে, তাহলে আরপিওটাই কিন্তু আপনার প্রিভেল করবে। সো সেই ক্ষেত্রে এটা খুব একটা বেশি হবে না। তবে এটা আরও অনেক আগে কিন্তু রেজ করা উচিত ছিল, কারণ মনোনয়নপত্র যারা আগে তুলেছে তাদের মধ্যে যদি কেউ একটু খেয়াল করতেন ভালো করে, তাহলে হয়তো বা এই বিষয়টা আসছে। যেমন আজকে একেবারে শেষ দিনের আগের দিন, তাই না? এখন এই ক্ষেত্রে অনেকে হয়তো মনোনয়নপত্র আজকেও দিনে জমা দিয়েছেন, গতকালও হয়তো বা দিয়ে থাকতে পারেন, এমন তো হতেই পারে। তো সেক্ষেত্রে তাদের ভুলভ্রান্তি হতেও পারে আপনার। আবার নির্বাচন কমিশন, যেটা যদিও নির্বাচন কমিশনের মুখ থেকে আমরা কোনো কিছু শুনিনি, তো এই কমপ্লিকেশি এইসব করার কোনো কারণ আসলে নাই। কারণ আপনি মনে করেন যে এই ফর্মের মধ্যে এত কিছু না দিয়ে প্রার্থী যে আছে তার সম্পদ বিবরণীটা চান, এরপরে বলবেন যে এতদিনের মধ্যে তার পরিবারের সদস্যদের বিবরণীটা দিতে হবে, সম্পদ বিবরণীটা দিতে হবে। সেটা বলেন দুদকে বলেন, সেটা বলেন নির্বাচন কমিশনে বলেন, সেটা বলেন সংসদের স্পিকারের কাছে, ইভেন নির্বাচন হয়ে যাওয়ার পরেও একটা সময়ের মধ্যে আপনার, যে আজ থেকে 2 মাসের মধ্যে নির্বাচন, সংসদ হয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যে আপনার দিতে, এই সময়ে এসে আপনি যখন এটা করবেন, কারণ অনেক প্রার্থী আছে দেখেন যে মনে করেন যে মনোনয়ন দলের পায়নি, কথার কথা বলছি, শেষ দিন তাকে দল মনোনয়ন দিল, তো সে কি নিজের সম্পদ বিবরণী দেবে, না তার উপরে আপনার পোষ্য যারা আছে, ডিপেন্ডেন্ট যারা আছে তাদেরটা নিয়ে দৌড়াদৌড়ি করবে? তো এত কমপ্লিকেশন রাখার কোনো মানে এই জটিলতা, এগুলি আপনার, আমি তো সহজ করা উচিত, আইন সহজ করা উচিত সবার জন্য, সবাই যেন বুঝতে পারে। জি, ধন্যবাদ। ডাক্তার মোশতাক, আপনার কাছে প্রশ্ন করি, যদিও এটা আসলে আপনার পাশে ব্যারিস্টার অসীম বসা আছেন, তার দলীয় বিষয়, তারপরও আমি জিনিসটা আপনার কাছেই জানতে চাই, একটা নিরপেক্ষ জায়গা থেকে যদি বলতে পারেন বা বাইরে থেকে, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া থেকে নির্বাচন করবেন, কিন্তু হঠাৎ করেই গতকালকে থেকে শোনা গেল যে উনি ঢাকাতে আরেকটি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন। তো আপনি, যে কেউ যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে, কেমন দেখছেন মানে জিনিসটা? আপনি কি ভাবছেন যে যিনি ভবিষ্যতে বিএনপি যদি জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে পারেন, এরকমটাই ভাবা হচ্ছে, তিনি ঢাকার থেকে নির্বাচন করছেন, তো আপনি জিনিসটা কিভাবে দেখছেন? এটা তো দলের সিদ্ধান্তের বিষয়, হ্যাঁ। তারা দল যেভাবে ভালো মনে করে। তবে বাইরে থেকে যেটা মনে হয় যে ঢাকা শহরে যদি একজন মানে খুব গুরুত্বপূর্ণ প্রার্থী থাকে, তাহলে ঢাকা শহরে এবং আশেপাশে তো অনেক সিট, ঢাকা বিভাগে বা ঢাকা জেলাতে সর্বাধিক সংখ্যক আসন। তো একজন গুরুত্বপূর্ণ নেতা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, যেই দলের হোক না কেন, বিএনপি তো অবশ্যই হট ফেভারিট, তো তাহলে জামাত ইসলামীর সভাপতিও কিন্তু ঢাকা থেকেই করছেন, বা এরকম বিভিন্ন দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এনসিপির সভাপতিও ঢাকা থেকে করার কথা আছে। অবশ্য আমাদের দলের সাধারণ সম্পাদক পঞ্চগড় থেকে করবেন, একদম পঞ্চগড় 1
শেষ প্রান্ত। তো ঢাকা থেকে করার সুবিধা, কর্মী সমাবেশ থাকে এবং ঢাকা থেকে নির্বাচন পরিচালনায় সহায়তা করা যায়। প্রধান নেতা যদি আবার অনেক দূরে থাকে, অনেক সিদ্ধান্ত নির্বাচন চলাকালীন তার কাছ থেকে নিতে হয়। সে ধরনের কোনো সুবিধা হয়তো বিএনপি ভেবেছে বা অন্যান্য দল যাদের প্রধান নেতারা ঢাকা থেকে নির্বাচন করবেন। তবে এটা একেবারেই তাদের দলীয় সিদ্ধান্ত এবং দলীয় স্ট্র্যাটেজির বিষয়। এই বিষয়ে তো আমি মন্তব্য করতে পারবো না বাইরে থেকে। জি, ধন্যবাদ। আমি ব্যারিস্টার অসীম, আমার হাতে সময় আসলে খুব কম, তবে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই আমি, যে আপনি ঢাকা 12 আসন থেকে নির্বাচন, আমি ঢাকা 10 থেকে, ঢাকা 10, যেখানে আমি থাকি ধানমন্ডি, হ্যাঁ ঢাকা 10 থেকে নির্বাচন করতে চাচ্ছিলেন, ইচ্ছুক ছিলেন, যদিও আপনার দল থেকে অন্য একজনকে মনোনয়ন দেয়া হয়েছে, কিন্তু এক ধরনের কথা শোনা যাচ্ছে যে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ওই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক এবং তিনি আশা করছেন যে বিএনপি তাকে মনোনয়ন দেবে, বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তাকে পরিবর্তন করে তাকে মনোনয়ন দেবেন, এরকমটি তিনি আশা করছেন, বিভিন্ন সময়ে তিনি এটি বলেছেন। তো আপনার কি মনে হয়? না, এই বিষয়টা যতটুকু জানি তিনি যোগাযোগ আগে হয়তো বা করেছেন বা করার চেষ্টা করছেন। এটা দল ভালো সিদ্ধান্ত নেবেন, দলই বলতে পারবে খুব ভালো করে। তো এই ক্ষেত্রে একটা জিনিস, যে উনি যখন ভোটার হয়েছেন এখানে, তখন ভোটার যখন হয়েছেন তখনও মনে করেন আপনার, দ্বিতীয় কথা উনি এনসিপিতে জয়েন করেননি। কোনো দলে জয়েন না করে যখন ভোটার হয়েছেন তখন বোঝা যাচ্ছিল যে উনি নির্বাচনটা করবেন। উনি নিজেও ঘোষণা দিয়েছেন এবং বিএনপির সঙ্গে আপনার বিএনপিতে জয়েন করা বা এ ধরনের আপনার থাকতেই পারে। আপনার বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগদান করে অন্যান্য শরিক দলের অনেকেই কিন্তু তাদের দল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন। তো সেক্ষেত্রে সে যেহেতু আপনার নির্বাচন করতে চান, বিএনপি থেকে জয়েন করে তার হয়তো সম্ভাবনাটা বেশি হবে স্বতন্ত্র করার থেকে, এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে থাকতে পারে। তার মধ্যে আছে, কিন্তু বিএনপি এরকম কোনো সম্ভাবনা না, আছে? আমি সেটা আমি জানি না। আমি এটা তো দলের নীতি নির্ধারণী, আপনার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এখন দেশে আছেন। দেশে না থাকলেও আপনার যেখানে থাকেন না কেন বা যেখানে থাকতেন, সিদ্ধান্তটা তো ওনাকে নিয়েই তো স্থায়ী কমিটি, ওনারাই তো বিবেচনা করবেন যে কি করবেন না করবেন। দলের যেটা ভালো সেটাই দল সিদ্ধান্ত নেবে। তো এই বিষয়টা আসলে আমার খুব একটা। ধন্যবাদ। আমরা আজকের মতো এখানেই শেষ করব। দর্শক, দেশব্যাপী শৈত্যপ্রবাহ বইছে, দিনের বেলা রোদের দেখা মিলছে না। এই অবস্থায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এই বিষয় সহ সব বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।